ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের পরপর দুটি পাঠ এই অধ্যায় থেকে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়টি হলো আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। সেই আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ আলোচনা করতে গিয়ে আমরা সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ সম্পর্কে আলোচনা করেছি। মানে সম্মিলিত জাতিপুঞ্জের যে 6টি বিভাগ রয়েছে সেই 6টি বিভাগের দুটি বিভাগ আমরা আগের পাঠে আলোচনা করেছি। আজকে আমরা 3 নম্বর পাঠের জন্য সম্মিলিত জাতিপুঞ্জের বাদবাকি 3টি বিভাগ আলোচনা করব। সেই বিভাগগুলো কি কি? আর্থসামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় এবং ওছি পরিষদ। বাকি যেটা রয়ে গেল কর্মদপ্তর এবং মহাসচিব, সেটা পরের পাঠে আলোচনা করব। তাহলে আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে পার্ট 3 এর আলোচনা শুরু করব। এই যে আলোচনা আমরা করছি এর পিডিএফ তোমরা পেয়ে যাবে এবং এই অধ্যায় থেকে যে এমসিকিউ আলোচনা হবে সেই এমসিকিউ আলোচনার পিডিএফও তোমরা পেয়ে যাবে এই অধ্যায়টি আলোচনা শেষ হওয়ার পরে। তাহলে আজকে আমাদের আলোচনার যে বিষয়টা, সেই বিষয়টা কি? সম্মিলিত জাতিপুঞ্জের তৃতীয় বিভাগ আর্থসামাজিক পরিষদ। তাহলে আমরা আগে পড়েছি বা আগের পাঠে আমরা আলোচনা করেছি আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার দায়িত্ব কিন্তু নিরাপত্তা পরিষদের। কিন্তু আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করতে গেলে তার পিছনে কিছু বিষয় রয়েছে। মানে কি কি কারণে আন্তর্জাতিক অশান্তির সৃষ্টি হয়, আন্তর্জাতিক অস্থিরতার সৃষ্টি হয়, কি কি কারণে, সেই কারণগুলো উদ্ঘাটন করার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ একটা দপ্তর নির্মাণ করেছিল। সেই দপ্তরটার নাম হচ্ছে আর্থসামাজিক পরিষদ। মানুষের মধ্যে যদি অর্থনৈতিক দিক থেকে দারিদ্রতা থাকে, ক্ষুধা থাকে, সামাজিক দিক থেকে বৈষম্য থাকে, তাহলে মানুষ তো যুদ্ধ করবেই। সেই যুদ্ধের মূল কারণগুলো বোঝার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ একটা দপ্তর তৈরি করে। সেই দপ্তরটার নাম আর্থসামাজিক পরিষদ। তাহলে নিরাপত্তা শান্তি রক্ষার দায়িত্ব নিরাপত্তা পরিষদের। কিন্তু যুদ্ধ এবং অশান্তির যে মূল কারণ, সেই কারণটা খুঁজে বেরিয়েছিল আর্থসামাজিক পরিষদ। পরে আর্থসামাজিক পরিষদের গঠন সম্পর্কে আলোচনা রয়েছে। আর্থসামাজিক পরিষদের সদস্যগণ সাধারণ সভা কর্তৃক নির্বাচন করা হয়ে থাকে। প্রথমে আর্থসামাজিক পরিষদের সদস্য সংখ্যা ছিল 18। সেটা পরবর্তীকালে মানে বর্তমানে আর্থসামাজিক পরিষদের সদস্য সংখ্যা 54। এই আর্থসামাজিক পরিষদের সদস্যদের কার্যকাল 3 বছর। অবশ্য এরা পুনর্নির্বাচিত হতে পারে। এই যে আর্থসামাজিক পরিষদের সদস্যগণ নির্বাচিত হন, এই নির্বাচিত হওয়ার জন্য একটা কিন্তু প্রথা রয়েছে। প্রথাটা কি? আর্থসামাজিক পরিষদের যে এই 54 জন সদস্য আছে, সেই 54 জন সদস্যদের মধ্যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা অবশ্যই যেন থাকে, সে বিষয়টা আর্থসামাজিক পরিষদকে দেখতে হয়। তাহলে আর্থসামাজিক পরিষদ প্রতি 1 বছর 1/3 করে সদস্য পদত্যাগ করেন এবং সেই সংখ্যক সদস্য পুনরায় নির্বাচিত হয়ে আসেন। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়, আর্থসামাজিক পরিষদের পুরানো সদস্য যারা রয়েছেন তারা আবার পুনরায় নির্বাচিত হতে পারেন। যেটা বললাম, আর্থসামাজিক পরিষদের সদস্য সংখ্যা প্রথমে 18 ছিল। পরে 1965 সালে আর্থসামাজিক পরিষদের সদস্য সংখ্যা বাড়িয়ে 27 করা হয়। তাতেও হয়নি। পরবর্তীকালে 1974 খ্রিস্টাব্দে আর্থসামাজিক পরিষদের সদস্য সংখ্যা নির্ধারণ করা হয় 54-তে। তাহলে দেখো ধাপে ধাপে আর্থসামাজিক পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরপরে আর্থসামাজিক পরিষদের ক্ষমতা এবং কার্যাবলী। প্রথম ক্ষমতা কার্যাবলী আছে তথ্য অনুসন্ধান ও সুপারিশ পেশ। আর্থসামাজিক পরিষদ আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করে। মানে কোন রাষ্ট্রে কিরকম পজিশনে আছে, শিক্ষাগত ক্ষেত্রে, অর্থনৈতিকগত ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, স্বাস্থ্য শিক্ষাগত ক্ষেত্রে কেমন কেমন অবস্থানে পজিশনে আছে, সেই বিষয়টা আর্থসামাজিক পরিষদ অনুসন্ধান করে, গবেষণা করে। সেই অনুসন্ধান এবং গবেষণা করার পর তারা কি করে? সাধারণ সবার কাছে বিষয়গুলো পাঠিয়ে দেয়। তারা সুপারিশ করে সাধারণ সবার কাছে যে কোন রাষ্ট্রের জন্য কেমন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা আর্থসামাজিক পরিষদের একটা গুরুত্বপূর্ণ কাজ। পরে 2 নম্বরে যেটা রয়েছে মানবাধিকার ও স্বাধীনতা রক্ষা। জাতি, বর্ণ, ধর্ম সকলেই সমান। সেই দিক থেকে প্রতিটি মানুষ মানে বিশ্বের প্রতিটি মানুষ যাতে মৌলিক অধিকার এবং তাদের স্বাধীনতা সঠিকভাবে প্রদর্শন করতে পারে,
সেই বিষয়ে লক্ষ্য রাখবে কে? আর্থসামাজিক পরিষদ। এবং সম্মিলিত জাতিপুঞ্জের যে নীতিগুলো আছে, সেই নীতিগুলো যাতে প্রতিটি রাষ্ট্র মেনে চলে, সেদিকেও প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে আর্থসামাজিক পরিষদ। তাহলে আর্থসামাজিক পরিষদ মানবাধিকার রক্ষা, তাদের মৌলিক অধিকার রক্ষা এবং জাতি, বর্ণ, ধর্ম সকলেই যে সমান, এই বিষয়টার প্রতি যাতে প্রতিটি রাষ্ট্র সম্মান প্রদর্শন করে, সেই বিষয়টা লক্ষ্য রাখে কে? আর্থসামাজিক পরিষদ। ৩ নম্বর, আর্থসামাজিক পরিষদের কাজ: খসড়া রিপোর্ট ও সম্মেলন আহ্বান। আর্থসামাজিক পরিষদ তার এখতিয়ারে যে সমস্ত ক্ষমতাগুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আর্থসামাজিক পরিষদ খসড়া প্রতিবেদন তৈরি করে এবং সেই খসড়া প্রতিবেদন তৈরি হওয়ার পর সেই বিষয়গুলো সাধারণ সবার কাছে পাঠিয়ে দেয়। যদি দেখা যায় আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধান করার প্রয়োজনীয়তা রয়েছে, সেই জন্য আর্থসামাজিক পরিষদ আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করতে পারে। এটা আর্থসামাজিক পরিষদের গুরুত্বপূর্ণ কাজ। ৪ নম্বর কাজ বা ক্ষমতা: বিশেষজ্ঞ সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন। আর্থসামাজিক পরিষদের অন্তর্গত বিভিন্ন রকম বিশেষজ্ঞ সংস্থা রয়েছে। আর্থসামাজিক পরিষদের কাজ কিন্তু বহু ব্যাপক। আর্থসামাজিক পরিষদ সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, শিক্ষাগত দিক থেকে, স্বাস্থ্যগত দিক থেকে বিভিন্ন রকম কাজ করে থাকে। আর্থসামাজিক পরিষদের সেই কাজগুলো একার পক্ষে করা কোনোভাবেই সম্ভব নয়। সেই জন্য আর্থসামাজিক পরিষদের অন্তর্গত আরো বিভিন্ন রকম বিশেষজ্ঞ সংস্থা তৈরি করা হয়েছে। সেই সংস্থাগুলো সম্পর্কে একটু পরে আলোচনা রয়েছে। তাহলে এই বিশেষজ্ঞ সংস্থাগুলোর সঙ্গে সম্মিলিত জাতিপুঞ্জের সমন্বয় সাধন করা কিন্তু আর্থসামাজিক পরিষদের কাজ। আর্থসামাজিক পরিষদের অন্তর্গত যে বিশেষজ্ঞ সংস্থাগুলো, তারা কি কাজ করছে বা কি কাজ করছে না, সেগুলোর মধ্যে সমন্বয় সাধন করা আর্থসামাজিক পরিষদের কাজ। এবং তারা যে কাজগুলো করছে তার নিয়মিত দেখাশোনা করা, তার রিপোর্ট প্রদান করা, রিপোর্ট চাওয়া, এই সমস্ত বিষয়ে কাজ করে থাকে আর্থসামাজিক পরিষদ। ৫ নম্বর, আর্থসামাজিক পরিষদের কাজ: নিরাপত্তা পরিষদ ও সাধারণ সভাকে সহযোগিতা করা। আর্থসামাজিক পরিষদ নিরাপত্তা পরিষদের প্রয়োজনে বিভিন্ন রকম তথ্য প্রদান করে থাকে। আবার সাধারণ সভা আর্থসামাজিক পরিষদকে যে সমস্ত সুপারিশগুলো করে, সেই সমস্ত কাজগুলোও করে থাকে আর্থসামাজিক পরিষদ। তাহলে আর্থসামাজিক পরিষদ নিরাপত্তা পরিষদকে তথ্য প্রদান করছে এবং সাধারণ সভার যে সুপারিশ, সেইগুলো বিশ্বের ক্ষেত্রে প্রয়োগ করছে। এইভাবে আর্থসামাজিক পরিষদ সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদের মধ্যে সংযোগ সাধন করে চলছে বা সহযোগিতা করে চলছে। এইগুলো গেল আর্থসামাজিক পরিষদের ক্ষমতা ও কার্যাবলী। যেটা আমরা বলছিলাম, আর্থসামাজিক পরিষদের অনেকগুলো বিশেষজ্ঞ সংস্থা আছে। সেই বিশেষজ্ঞ সংস্থাগুলো কেন তৈরি করা হয়েছে? কারণ আর্থসামাজিক পরিষদ বিশ্বের বিভিন্ন যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলো একার পক্ষে করা সম্ভব নয়। সেই জন্য তার অন্তর্গত বিভিন্ন রকম দপ্তর তৈরি করেছে, সংস্থা তৈরি করেছে সেই কাজগুলোকে দেখাশোনা করার জন্য। অনেক আছে, তার মধ্যে আমরা কয়েকটি বিশেষজ্ঞ সংস্থা এখানে তুলে ধরেছি। প্রথমে কি আছে? প্রথমে আছে ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, মানে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন। আন্তর্জাতিক ক্ষেত্রে যে শ্রমিক আছে তাদের অভাব অভিযোগ, এই সমস্ত বিষয়ে আলোচনা করে। পরে রয়েছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্বজুড়ে জনস্বাস্থ্য রক্ষা এবং মহামারী প্রতিরোধের জন্য কাজ করে থাকে এই WHO নামক আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি। তারপরে ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এইটি বিশ্বের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির প্রসার ঘটায়। যে দেশে অশিক্ষা, কুশিক্ষা আছে, সেই দেশের মানুষ যাতে আরো শিক্ষায় উন্নতি হয়, তাদের যাতে আরো বিজ্ঞানে উন্নতি হয়, সেই বিষয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইউনেস্কো। পরে রয়েছে ইউনিসেফ, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। এই যে সংগঠনটি, এটি শিশু এবং মাতৃ কল্যাণের কাজ করে থাকে। আমরা যখন ইউনিসেফ সম্পর্কে আলোচনা করব, তখন এর পুরো নামটা আমরা বিস্তারিত জানব। আছে, পরের পাঠে আমরা আলোচনা করব। নেক্সট, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য IMF কাজ করে থাকে। পরে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, খাদ্য এবং কৃষি সংক্রান্ত সংগঠন। এটি
বিশ্বের ক্ষুধা দরিদ্রকরণ এবং কৃষি উন্নয়নের জন্য কাজ করে থাকে। এই যে আমরা সংগঠনগুলো সম্পর্কে জানলাম, এই সংগঠনগুলোর পুরো নাম পরীক্ষাতে আসে। সেই জন্য অবশ্যই ইংরেজিতে নামগুলো ভালো করে জেনে রাখবে, বানানগুলো ভালো করে দেখে রাখবে। তারপরেই আছে আর্থসামাজিক পরিষদের মূল্যায়ন। তাহলে যেটা আমরা জেনেছিলাম, নিরাপত্তা পরিষদ যেখানে যুদ্ধ থামাতে ব্যস্ত, সেইখানে আর্থসামাজিক পরিষদ যুদ্ধের যে মূল কারণ, সেই বিষয়টা দূরীকরণ করতে ব্যস্ত। যুদ্ধের মূল কারণ কি? যুদ্ধের মূল কারণ দারিদ্রতা, ক্ষুধা, অশিক্ষা। এগুলোর জন্যই মূলত মানুষে মানুষে, রাষ্ট্রে রাষ্ট্রে হিংসা বিদ্বেষ, যুদ্ধের সৃষ্টি হয়। সেই যুদ্ধের মূল কারণগুলো উৎপাটিত করার জন্য আর্থসামাজিক পরিষদ কাজ করছে। সাফল্য, আর্থসামাজিক পরিষদের সাফল্য। আর্থসামাজিক পরিষদ কোন কোন বিষয়গুলোকে নিয়ে সাফল্যের সঙ্গে কাজ করেছে বা সাফল্য মণ্ডিত হয়েছে, সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। গুটি বসন্ত নির্মূল করা, শিশুদের টিকাকরণ কর্মসূচি, পোলিও দূরীকরণে আর্থসামাজিক পরিষদ বিশ্বে সাফল্য অর্জন করেছে। পরেই আছে আর্থসামাজিক পরিষদের সীমাবদ্ধতা। আর্থসামাজিক পরিষদের হাতে কোন রকম কোনো সামরিক বাহিনী নেই। তারা যে কোনো একটি বিষয়কে বাধ্যতামূলকভাবে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে প্রয়োগ করবে, সেই ক্ষমতা আর্থসামাজিক পরিষদের নেই। এই আর্থসামাজিক পরিষদ কোনো বিষয় রাষ্ট্রগুলির কাছে সুপারিশ করতে পারে, কিন্তু সেই সুপারিশগুলো সেই রাষ্ট্র মানবে কি মানবে না, সেটা ওই রাষ্ট্রের মর্জির উপর নির্ভর করছে। তাহলে দেখো, আর্থসামাজিক পরিষদ কিন্তু কোনোভাবেই বাধ্যতামূলকভাবে তার সিদ্ধান্তগুলো রাষ্ট্রের উপর চাপিয়ে দিতে পারে না। এইটা আর্থসামাজিক পরিষদের একটি খারাপ দিক বা সীমাবদ্ধতার দিক। এইভাবে আমরা আর্থসামাজিক পরিষদটা আলোচনা করলাম। এরপরে আমরা সম্মিলিত জাতিপুঞ্জের যে 4 নম্বর দপ্তর বা বিভাগ, আন্তর্জাতিক বিচারালয়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব বা দপ্তরটা নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। যেমনটা আমরা আলোচনা করেছিলাম, প্রতিটি রাষ্ট্রের সরকার রয়েছে, সেই সরকারের একটি করে বিচার বিভাগ রয়েছে। সেরকম সম্মিলিত জাতিপুঞ্জের একটি বিচার বিভাগ রয়েছে, সেই বিচার বিভাগটার নাম আন্তর্জাতিক বিচারালয়। এই আন্তর্জাতিক বিচারালয় 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু তার কাজ শুরু করেছিল 1946 সাল থেকে। এইটা আন্তর্জাতিক বিচারালয় সম্পর্কে একটু ভূমিকা। এরপরে আমরা আসি আন্তর্জাতিক বিচারালয়ের গঠন। আন্তর্জাতিক বিচারালয়ের যে সংবিধি রয়েছে, সেই সংবিধি অনুসারে আন্তর্জাতিক বিচারালয় 15 জন বিচারপতি নিয়ে গঠন করা হবে। তাহলে একটি রাষ্ট্রের ক্ষেত্রে সংবিধান রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষেত্রে সনদ রয়েছে, একই রকম ভাবে আন্তর্জাতিক বিচারালয়ের ক্ষেত্রে একটি সংবিধি রয়েছে, মানে আন্তর্জাতিক বিচারালয়কে পরিচালনা করার জন্য। এই যে আন্তর্জাতিক বিচারালয় গঠন করা হবে, আন্তর্জাতিক বিচারালয় গঠন করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিচারকগণ এখানে নিয়োগ করা হয়ে থাকে বা নির্বাচন করা হয়ে থাকে। সেই সমস্ত দেশগুলো কি কি? এশিয়া, আফ্রিকা, ল্যাতিন আমেরিকা, পূর্ব এবং পশ্চিম ইউরোপের দেশগুলো থেকে বিচারপতিগণ নিযুক্ত হয়ে থাকেন। তবে এই কথা মনে রাখতে হবে আমাদের, যে এক দেশ থেকে যেন একাধিক বিচারপতি নিয়োগ না করা হয়ে থাকে। এবং আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে, যে সমস্ত বিচারপতিগণকে নির্বাচন করা হবে, তারা কিন্তু একটি রাষ্ট্রের নাগরিক হিসাবে নির্বাচিত হবেন, কিন্তু ওই রাষ্ট্রের তিনি প্রতিনিধিত্ব করবেন না। তারা সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক নিযুক্তি পেয়ে থাকবেন। তোমরা মূল মূল বিষয়গুলো মনে রাখবে, যে সংবিধির 3 নম্বর ধারা এবং 15 জন বিচারপতি নিয়ে আন্তর্জাতিক বিচারালয় গঠন করা হয়ে থাকে। এই যে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিগণ নিয়োগ হয়ে থাকেন, তারা কত বছরের জন্য নিয়োগ পেয়ে থাকেন? তাহলে পরের পয়েন্ট, মেয়াদ। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিগণ 9 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। তবে প্রতি 3 বছর অন্তর 1/3 অংশ বিচারপতি অবসর গ্রহণ করবেন এবং সেই সংখ্যক সদস্য আবার অন্যান্য রাষ্ট্র থেকে বা দেশ থেকে নির্বাচিত হয়ে আসবেন। তাহলে দেখো, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা 15, সেইখান থেকে প্রতি 3 বছর 1/3 অংশ মানে 5 জন বিচারপতি অবসর গ্রহণ করবেন। তাহলে বিষয়টা কিন্তু ভালো করে মনে রাখলে, 15 জন প্রতি 3 বছর অন্তর 5 জন করে সদস্য অবসর গ্রহণ করবেন এবং সেই সংখ্যক সদস্য পুনরায় নির্বাচিত হয়ে আসবেন অন্যান্য রাষ্ট্রগুলো থেকে। এই বিচারপতিগণ নিজেদের মধ্য থেকে একজন সভাপতি এবং একজন সহ-সভাপতি নির্বাচিত করে থাকেন 3 বছরের জন্য, মানে সভার কাজ পরিচালনা করার জন্য। বিচারপতিগণ সভাপতি এবং
সহ সভাপতি নির্বাচিত করে থাকেন। বিচারপতিদের নিয়োগ পদ্ধতি কেমন? আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতি নিয়োগের প্রক্রিয়াটা অনেকটা কিন্তু জটিল। এই বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো নিরপেক্ষতা বজায় রাখতে হয়, কিছু পদ্ধতিও গ্রহণ করতে হয়। সেই পদ্ধতিগুলো পরে দেওয়া আছে। সেই পদ্ধতিগুলোর প্রথম পদ্ধতি কি? মনোনয়ন। বিচারপতি পদপ্রার্থী যারা হবেন তাদের নাম সরকার সরাসরি প্রস্তাব করতে পারবেন না, বরং সম্মিলিত জাতিপুঞ্জ বিচারপতি নিয়োগের জন্য নাম সুপারিশ করতে পারে। তাহলে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ বিচারপতির নাম সুপারিশ করতে পারে, কিন্তু কোনো সরকার কোনো বিচারপতির নাম প্রস্তাব করতে পারে না। দুইয়ে আছে বা পরের যে পদ্ধতিটা আছে, ভোট গ্রহণ। সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, এই যে দুটি বিভাগ আছে, এই দুটি বিভাগে পৃথক পৃথকভাবে ভোট গ্রহণ করা হবে। সেই ভোট গ্রহণের মধ্য দিয়ে যিনি নির্বাচিত হয়ে আসবেন তিনি আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতি হিসাবে নিযুক্তি পাবেন। পরে নির্বাচিত হওয়ার শর্ত, যিনি আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি হিসাবে প্রার্থী হবেন তাকে নির্বাচিত হতে হলে উভয় কক্ষ মানে সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ উভয় কক্ষ থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। যিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন না তিনি কোনোভাবেই নির্বাচিত হয়ে আসতে পারবেন না আন্তর্জাতিক বিচারালয়ে। তাহলে এইগুলো গেল আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতি নিয়োগের বিভিন্ন পদ্ধতি। এরপর আমরা আসি আন্তর্জাতিক বিচারালয়ে এলাকা ও এখতিয়ার সম্পর্কে। আন্তর্জাতিক বিচারালয়ের কয়েকটি ক্ষমতা বা এখতিয়ার রয়েছে। সেই এখতিয়ার বা ক্ষমতাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথমে আছে স্বেচ্ছামূলক এখতিয়ার বা এলাকা, দুই আছে আধা আবশ্যিক এলাকা এবং তিনে আছে পরামর্শদান এলাকা। প্রথমের বিষয়টা নিয়েই আমরা আলোচনা করি। প্রথমে আছে ক, স্বেচ্ছামূলক এলাকা। যখন দুটি দেশ নিজেদের মধ্যে সংঘর্ষ করছে, মারামারি করছে, দেওয়ার পর তারা নিজেদের পরস্পরের সম্মতির ভিত্তিতে আন্তর্জাতিক বিচারালয়ে গিয়ে উপস্থিত হয়েছে, এই বিষয়টা কিন্তু স্বেচ্ছাধীন এলাকার মধ্যে পড়ে। কারণ কি? কারণ হচ্ছে উভয় রাষ্ট্র পরস্পরের সম্মতির ভিত্তিতে বা নিজেদের সম্মতির ভিত্তিতে তারা আন্তর্জাতিক বিচারালয়ে গিয়ে উপস্থিত হয়েছে। এইখানে আন্তর্জাতিক বিচারালয় যা রায় প্রদান করবেন সেই রায়টা কিন্তু ওই দুটি রাষ্ট্র অবশ্যই মেনে চলবে। তাহলে এটা স্বেচ্ছাধীন এলাকা বা স্বেচ্ছামূলক এখতিয়ার। স্বেচ্ছামূলক কেন? উভয় রাষ্ট্র নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় আন্তর্জাতিক বিচারালয়ে গিয়ে উপস্থিত হয়েছে। দুইয়ে দাগে আধা আবশ্যিক এলাকা। এই বিষয়টা একটু ভালো করে বুঝবে। আন্তর্জাতিক বিচারালয়ে কিন্তু কোনো রাষ্ট্রই নিজের ইচ্ছায় যেতে চায় না বা আন্তর্জাতিক বিচারালয়ে তাদেরকে টেনে আনা যায় না। কিন্তু রাষ্ট্রগুলি যদি নিজের ইচ্ছায় বা স্বেচ্ছায় একটি চুক্তিতে স্বাক্ষর করে জানায় যে ভবিষ্যতে কোনো যদি আইনি বিবাদের সৃষ্টি হয় তারা আন্তর্জাতিক বিচারালয়ে গিয়ে উপস্থিত হবে। দেখো, এখানে দুটি বিষয়। আন্তর্জাতিক বিচারালয়ে কিন্তু কেউ যেতে চায় না, কারণ আন্তর্জাতিক বিচারালয়কে কেউ মেনে চলে না। আবার বলছে, যদি আইনি জটিলতার সৃষ্টি হয় তখন তারা আন্তর্জাতিক বিচারালয়ে গিয়ে উপস্থিত হবে। এখানে দুটি বিষয়। প্রথমে তারা আসতে চায় না, আবার তারা আসছে আইনি জটিলতাকে সমাধান করার জন্য। এই কারণে এই এলাকাটাকে বলা হচ্ছে আধা আবশ্যিক এলাকা। সেই আইনি জটিলতাগুলো কি কি? প্রথমে আছে চুক্তির ব্যাখ্যা। যে রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে চুক্তি সন্ধি করেছে তাদের মধ্যে ভাষাগত ভুল বোঝাবুঝি হচ্ছে, সেই কারণে তারা আন্তর্জাতিক বিচারালয়ে আসতে চায়। দুইয়ে আছে আন্তর্জাতিক আইন। আইন সংক্রান্ত কোনো প্রশ্নে জটিলতা দেখা দিলে, মানে জটিল প্রশ্ন দেখা দিলে। তিন নম্বরে আছে বাধ্যবাধকতা ভঙ্গ। যদি আন্তর্জাতিক নিয়ম ভেঙেছে তা যদি প্রমাণ হয়, তাহলেও ক্ষতিপূরণ, নিয়ম ভাঙার অপরাধে কি পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে সেই বিষয়ে আন্তর্জাতিক আদালতে উপস্থিত হওয়া যায় বা আন্তর্জাতিক বিচারালয়ে আসা যায়। তাহলে প্রথমে দেখো, তারা কিন্তু আন্তর্জাতিক বিচারালয়ে আসতে চাইছে না, কিন্তু যখন আইনগত অসঙ্গতি ধরা পড়ছে তখন তারা আন্তর্জাতিক বিচারালয়ে আসছে। এই দুটো বিষয়কে একত্রে এই জন্য আধা আবশ্যিক এলাকা বলা হয়ে থাকে। তিন নম্বরে পরামর্শদান মূলক এলাকা বা এখতিয়ার। তাহলে আন্তর্জাতিক আদালত পরামর্শ দিতে পারে। কাকে পরামর্শ দিতে পারে? আন্তর্জাতিক
সংগঠন হিসাবে সম্মিলিত জাতিপুঞ্জের যে দুটি বিভাগ রয়েছে, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, এই দুটো বিভাগকে আন্তর্জাতিক বিচারালয় পরামর্শ দিতে পারে, বা আন্তর্জাতিক বিচারালয়ের কাছে সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ পরামর্শ চাইতে পারে। আবার আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, হু, আইএলও, যে বিশেষজ্ঞ সংস্থাগুলো রয়েছে, তারাও কিন্তু সাধারণ সভার অনুমতি সাপেক্ষে আন্তর্জাতিক বিচারালয়ের কাছে পরামর্শ গ্রহণ করতে পারে। তবে এই সমস্ত পরামর্শগুলো সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ গ্রহণ না করতেও পারে। মানে আন্তর্জাতিক বিচারালয় পরামর্শ দিয়েছে, সেই পরামর্শগুলো তারা গ্রহণ করতে নাও পারে। এটা গেল আন্তর্জাতিক বিচারালয়ের এখতিয়ার বা এলাকাগুলো। দেখো, আন্তর্জাতিক ক্ষেত্রে যে রায়গুলো, সেগুলো কিন্তু সংশ্লিষ্ট রাষ্ট্রের ক্ষেত্রে বাধ্যতামূলক। কিন্তু আন্তর্জাতিক আদালতে নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, পুলিশ বাহিনী নেই, সেই জন্য সেই রায়গুলোকে সে সঠিকভাবে কার্যকর করতে পারে না। তারা যে রায়গুলো দেয়, সেই রায়গুলো রাষ্ট্র মেনে নিতে অস্বীকার করে, এবং বৃহৎ রাষ্ট্রগুলো কিন্তু তা করেও থাকে। আন্তর্জাতিক আদালতের যে রায়, তারা কিন্তু কোনোভাবেই মেনে নেয়নি। তবে আন্তর্জাতিক আদালতের রায় যদি কোনো রাষ্ট্র মেনে না নেয়, সে বিষয়টি আন্তর্জাতিক বিচারালয়, নিরাপত্তা পরিষদের নজরে আনতে পারে। ঠিক আছে? এইভাবে আন্তর্জাতিক বিচারালয়টা তোমরা আলোচনা করবে। তোমাদের নোট দেওয়া থাকবে, নোটের সঙ্গে ভিডিওটা মিলিয়ে পড়ে নেবে। ঠিক আছে? এরপরে যে আমাদের 5 নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের বিভাগ, তার নাম কি? ওছি পরিষদ। এই ওছি পরিষদ তোমাদের সিলেবাসে নেই, তবে ছোট্ট করে একটু তোমাদের কাছে দেওয়া বা বিষয়টা তোমাদের কাছে আনা। কারণটা হচ্ছে এটাই, ওছি পরিষদ বিষয়টা কি তোমাদের একটু জেনে রাখলে ভালো হয়। রাষ্ট্রসংঘের একটি গুরুত্বপূর্ণ বা প্রধান অঙ্গ হচ্ছে ওছি পরিষদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সমস্ত পরাধীন রাষ্ট্রগুলো ছিল বা অনুন্নত রাষ্ট্রগুলো ছিল, তারা যাতে তাদের স্বাধীনতা, তাদের নিজেদের উন্নয়ন সঠিকভাবে করতে পারে, সেই লক্ষ্যের উদ্দেশ্যেই ওছি পরিষদ গঠন করা হয়েছিল। তাহলে ওছি বিষয়টা কি? ওছি বিষয়টা হচ্ছে এরকমই, যে নাবালক শিশুর প্রাপ্তবয়স্ক অভিভাবক, নাবালক যে, সে কি তার সম্পত্তির রক্ষণাবেক্ষণ করতে পারবে? সেই জন্য নাবালকের নামে সম্পত্তি রয়েছে, কিন্তু সেই সম্পত্তির রক্ষণাবেক্ষণ করছে কে? প্রাপ্তবয়স্ক, তার অভিভাবক। সেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিছু অনুন্নত রাষ্ট্র ছিল, কিছু পরাধীন রাষ্ট্র ছিল, তারা নিজেদের রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে তাদের রাষ্ট্রের উন্নয়ন করতে হবে, কিভাবে তাদের রাষ্ট্রের দারিদ্রতা দূর করতে হবে, সেটা কিন্তু তাদের জানা ছিল না। সেই জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত উন্নত রাষ্ট্র ছিল, সেই উন্নত রাষ্ট্রগুলো ওই সমস্ত অনুন্নত রাষ্ট্রগুলোর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল, তাদেরকে দত্তক নিয়েছিল। এটাকেই আমরা সহজভাবে ওছি বলতে পারি। সেই উদ্দেশ্যে ওছি পরিষদ গঠন করেছিল সম্মিলিত জাতিপুঞ্জ। তাহলে এই ওছি পরিষদের গঠন কিভাবে হয়েছিল? ওছি পরিষদের যে গঠন হয়েছিল তার সংখ্যা কিন্তু কোনোভাবেই নির্দিষ্ট নয়। তবে 3টি শ্রেণীর সদস্য দেখা যায় এই ওছি পরিষদের মধ্যে। প্রথমে কি আছে? ওছি শাসক দেশ। যে সমস্ত দেশ ওছি অঞ্চলের শাসনের দায়িত্বে ছিল, মানে যে সমস্ত অনুন্নত দেশে উন্নত দেশ তার দায়িত্ব নিয়েছিল যে ওই রাষ্ট্রকে উন্নত করবে, সেই সমস্ত দেশ। দ্বিতীয় ধরনের সদস্য, স্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদের সেই সমস্ত স্থায়ী সদস্য যারা কিন্তু কোনোভাবেই ওছি অঞ্চলের দায়িত্বে ছিল না। তারা কারা? তারা চীন এবং রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, এরা কিন্তু ওছি অঞ্চলের দায়িত্বে ছিল। তারা কোনোভাবেই ওছির সদস্য থাকতে পারবে না, মানে তারা যেহেতু ওছি অঞ্চল নিয়ে রেখেছে, তার সদস্য থাকতে পারবে না। 3 নম্বর সদস্য, নির্বাচিত সদস্য। সাধারণ সভা কর্তৃক 3 বছরের জন্য নির্বাচিত সদস্য রাষ্ট্র। তাহলে এইভাবে ওছি পরিষদ গঠন করা হয়েছিল। তবে বর্তমানে ওছি পরিষদের সদস্য সংখ্যা 5 জন। এরপরে রয়েছে ওছি পরিষদের কার্যাবলী। তাহলে ওছি পরিষদের মূল কাজ ছিল কি? ওছি অঞ্চলগুলোর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, শিক্ষাগত উন্নতিতে তদারকি করা। এই কাজগুলো প্রধান কাজ। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে প্রতিবেদন পর্যালোচনা। ওছি অঞ্চলের দায়িত্বে যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে, সেই সমস্ত রাষ্ট্রগুলো যে রিপোর্ট পাঠায়, সেই রিপোর্ট
পরীক্ষা নিরীক্ষা করে দেখে ওছি পরিষদ। তাহলে এটা প্রথম কাজ, রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা করে দেখা। 2 এ আছে পিটিশন বা আবেদন গ্রহণ করা। ওছি অঞ্চলের জনগণের যদি কোনো অভিযোগ থাকে, কোনো আবেদন থাকে, তা বিচার বিশ্লেষণ করা ওছি পরিষদের কাজ। 3 নম্বর কাজ, পরিদর্শন করা। ওছি যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোর কি সঠিক উন্নতি হচ্ছে, সেই বিষয়টিকে যাচাই পরীক্ষা নিরীক্ষা করার জন্য পরিদর্শক দল পাঠায় ওছি পরিষদ। তাহলে ওছি পরিষদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, ওছি অঞ্চলের উন্নতি সত্যিই হচ্ছে কিনা তার জন্য পরিদর্শক দল পাঠানো। 4 নম্বর, স্বাধীনতার প্রস্তুতি। তাহলে ওই অঞ্চলের জনগণ তারা কি সম্পূর্ণ স্বাধীনভাবে থাকতে চায়, তারা কি থাকার জন্য উপযুক্ত হয়েছে, এই সমস্ত বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখে ওছি পরিষদ। যদি দেখে যে ওই অঞ্চলগুলো স্বাধীনতার উপযুক্ত হয়েছে, তাহলে সেই সমস্ত অঞ্চলগুলো বা রাষ্ট্রগুলোকে স্বাধীনতা প্রদান করে থাকে ওছি পরিষদ। তাহলে ওছি পরিষদের কাজ এগুলোই, গুরুত্বপূর্ণ কাজ। পরে আছে ওছি অঞ্চলের সংখ্যা। শুরুতে যখন ওছি পরিষদ তৈরি করা হয়, তখন ওছি অঞ্চলের সংখ্যা ছিল 11টি। তার মধ্যে যেমন টাঙ্গানিকা, টোগোল্যান্ড, ক্যামেরুন, পশ্চিম সামোয়া ইত্যাদি রাষ্ট্রগুলো। এই সমস্ত রাষ্ট্রগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তি পরাজিত হয়েছিল, সেই অক্ষশক্তির কাছ থেকে নেওয়া পরাজিত অঞ্চলগুলো। এই অঞ্চলগুলোকে নিয়ে মিত্রশক্তি দেশগুলো স্বাধীনতার উপযুক্ত করে তুলেছিল এই ওছি অঞ্চলগুলোকে। বর্তমান অবস্থা, পরের পয়েন্ট, ওছি পরিষদের বর্তমানে কাজ আর নেই। 1994 সালের 1 অক্টোবর ওছি অঞ্চল, শেষ যে ওছি অঞ্চলটি ছিল পলাও, তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। এইভাবে আস্তে আস্তে করে প্রতিটি ওছি অঞ্চলকে স্বাধীনতা প্রদান করার মধ্য দিয়ে আজকে কিন্তু আর একটাও ওছি অঞ্চল নেই। তাই বলা যেতে পারে যে আনুষ্ঠানিকভাবে 1994 সালের 1 নভেম্বর ওছি পরিষদ তার কার্যক্রম স্থগিত রেখেছে। কিন্তু এ কথাও উল্লেখযোগ্য যে ওছি পরিষদ তার কার্যক্রম স্থগিত রেখেছে, তার মানে এই নয় সম্মিলিত জাতিপুঞ্জের 6টি বিভাগ আর নেই। 6টি বিভাগ রয়েছে, কিন্তু ওছি পরিষদ তার কার্যক্রম বন্ধ করেছে। মানে কি, যে উদ্দেশ্যে ওছি পরিষদ গঠন করা হয়েছিল, সেই উদ্দেশ্যে সে সফল হয়েছে, এই জন্য তার কার্যক্রম বন্ধ রয়েছে। যদি ওছি পরিষদকে বিলুপ্তি করতে হয়, তাহলে কি করতে হবে, সনদ সংশোধন করতে হবে। সনদ সংশোধনের মধ্য দিয়ে ওছি পরিষদকে সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, কিন্তু সেটা তো এখনো হয়নি। সেই জন্য সম্মিলিত জাতিপুঞ্জের 6টি বিভাগ এখনো পর্যন্ত রয়েছে। পরে আমরা দেখে নিই ওছি পরিষদের সাফল্য। আমরা সম্মিলিত জাতিপুঞ্জের যে বিভাগগুলো নিয়ে আলোচনা করলাম, সেই বিভাগগুলো প্রতিটি বিভাগে আমরা সীমাবদ্ধতা, সমস্যা, প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেছি। কিন্তু এই একটি বিভাগ, যে বিভাগটি 100% সফলতা পেয়েছে, মানে সম্মিলিত জাতিপুঞ্জ যে উদ্দেশ্যে ওছি পরিষদ গঠন করেছিল, সেই উদ্দেশ্যটা সাফল্যমণ্ডিত হয়েছে। মানে যে 11টি পরাধীন অঞ্চল ছিল, তারা সম্পূর্ণভাবে স্বাধীন হয়েছে, কোন রকম কোনো রক্তক্ষয় ছাড়া। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংস্থা যে 100% সাফল্য পেয়েছে। এইভাবে আমরা 3টি বিভাগ আলোচনা করলাম এই পাঠে। পরের দিন আমরা সচিবালয় ও মহাসচিব আলোচনা করব, তার সঙ্গে সম্মিলিত জাতিপুঞ্জের সাফল্য ব্যর্থতা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা দেখো, পড়ো। তোমাদের এই নোটটি পিডিএফ আকারে ডেসক্রিপশনে দেওয়া হবে, যেদিন শেষ পাঠের আলোচনা হবে সেই আলোচনা ডেসক্রিপশন এবং এর সঙ্গে এমসিকিউ দেওয়া হবে, মানে নোট দেওয়া হবে। এই অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো হয় সেগুলো তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি, তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।